আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। তো এর মধ্যে এত কষ্ট করতেছে তো কোনো খুনি না। আর ছোটখাটো মামলা। মানে কেন স্যার? একটা অনুরোধ করি আপনাকে। আপনি গুগলে ঢুকে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু লিখে সার্চ দিন। দেখবেন একের পর এক মৃত্যুর খবর ভেসে উঠবে পর্দায়। দেখুন শুধুমাত্র প্রথম আলো পত্রিকায় প্রকাশিত মৃত্যুর ঘটনাগুলো এই ছবিটাতে আছে। তাও নাকি দেশে সর্বকালের সর্বশ্রেষ্ঠ শাসন চলছে। দেশ নাকি সভ্য হয়ে গেছে। দেশের প্রধান রাজনৈতিক দল ও দেশের সবচেয়ে বড় ছাত্র সংগঠন ছাত্রলীগ নিষিদ্ধ করে ইউনূস তার একনায়ক শাসন ব্যবস্থা চালাচ্ছে। বিএনপি, জামায়াত, এনসিপি, ছাত্র শিবির, ছাত্রদলকে মাঠে ছেড়ে দিয়েছে লুটেপুটে খাওয়ার জন্য। আর লাখ লাখ মামলা দায়ের করে অবৈধভাবে আটক করে মাসের পর মাস ধরে কারাগারে ফেলে রাখা হয়েছে। কারাগারগুলো উপচে পড়ছে আওয়ামী লীগ, ছাত্রলীগ নেতাকর্মীদের দিয়ে। দেশের সুশীল তকমাধারী বিবেকগুলো ঢাকায় বসে জুলাই সন্ত্রাসের সফলতার জন্য পাওয়া ডলার গুনছে। কারাগারে মারা যাচ্ছে মানুষ, কারাগারের বাইরে পরিবারের সদস্যরা না খেতে পেয়ে মারা যাচ্ছে। দেখতে দেওয়া হচ্ছে না সন্তানের লাশ, পিতামাতার লাশ, স্ত্রীর লাশ। সাদ্দাম একা নয়, এই মুহূর্তে দেশের কারাগারগুলোতে হাজারো সাদ্দামের মতো হিরোরা আছেন। আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করছি, আর আমার মনের ভেতর আমার ভাইয়ের কথাটা মনে হচ্ছে, যাকে অন্যায়ভাবে আটক করা হয়েছে, যাকে জামিন দেওয়া হচ্ছে না, আদালত বসছে না, হাইকোর্টে দীর্ঘ লাইন, আর সেখানেও জামিন পাওয়া যাবে কিনা তার নিশ্চয়তা নেই। আমার ভাইয়ের মতো অসংখ্য ভাই এখন কারাগারে অবৈধভাবে আটক হয়ে আছেন। তার প্রকৃত সংখ্যা আমাদের জানা নেই, তবুও ইউনূসের এই বাংলাদেশে নাকি আবার সভ্যতার বাম্পার ফলন হয়েছে। আসুন আজকে ইউনূসের এই সভ্য বাংলাদেশে সাদ্দামদের মতো হিরোদের নিয়ে কথা বলি, আর ইউনূসের অর্জিত জিরোগুলো সম্পর্কে জানার চেষ্টা করি। বাংলাদেশ নামক বদ্বীপ রাষ্ট্রটি আজ এক গভীর অন্ধকারে নিমজ্জিত। তথাকথিত বিপ্লব বা গণ অভ্যুত্থানের মোড়কে যে ভয়াবহ প্রতারণামূলক শাসন ব্যবস্থা জাতির ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে, তার নগ্ন রূপ আজ প্রতিটি দেশপ্রেমিক নাগরিকের কাছে স্পষ্ট। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে পরিচালিত এই অবৈধ অসাংবিধানিক সরকার দেশে যে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে তা ইতিহাসে সকল বর্বরতাকে হার মানিয়েছে। মিথ্যা মামলা, গণগ্রেপ্তার, বিচারহীনতার সংস্কৃতির মাধ্যমে লক্ষ লক্ষ আওয়ামী লীগ নেতাকর্মীকে কারাগারে নিক্ষেপ করা হয়েছে। কারাগারগুলো আজ ধারণ ক্ষমতার চেয়ে বহুগুণ বেশি বন্দী নিয়ে ঢুকছে, যেখানে মানবাধিকারের ন্যূনতম ছিটেফোঁটা অবশিষ্ট নেই। এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে বাগেরহাটের ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দামের পরিবারের করুণ পরিণতি কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি এই ফ্যাসিস্ট সরকারের নিষ্ঠুরতা ও জিঘাংসার এক জীবন্ত দলিল। সাদ্দামের স্ত্রী কানিজ সুবর্ণা এবং তাদের ৯ মাস বয়সী শিশু সন্তানের মৃত্যু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে মানবিক মর্যাদা, মানবাধিকার, ন্যায় বিচার আজ কতটা ভুলুণ্ঠিত এবং কোথাও তাদের দেখা নেই। বাগেরহাট সদর উপজেলার ছাত্রলীগ সভাপতি জুয়েল হাসান সাদ্দাম গত ১১ মাস ধরে কারাবন্দী। ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে বাগেরহাটে কোনো হত্যাকাণ্ডের ঘটনা না ঘটলেও সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে তাকে মিথ্যা মামলায় আটক রাখা হয়েছে। সাদ্দাম যখন কারাগারে যান তখন তার স্ত্রী কানিজ সুবর্ণা সন্তান সম্ভবা ছিলেন। কারাগারের অন্ধ প্রকোষ্ঠে দিন কাটানো সাদ্দাম জানতেন না তার অনাগত সন্তান পৃথিবীর আলো দেখবে কিনা, বা দেখলেও তিনি তাকে কখনো কোলে তুলে নিয়ে আদর করতে পারবেন কিনা। ভাগ্যের কি নির্মম পরিহাস, সাদ্দামের সন্তান পৃথিবীতে এলো, কিন্তু পিতা তাকে দেখার সুযোগ পেলেন না। ৯ মাস বয়সী সেই নিষ্পাপ শিশুটি তার বাবাকে না দেখেই মায়ের সাথে এই নিষ্ঠুর পৃথিবী থেকে বিদায় নিয়েছে। সাদ্দামের স্ত্রী, যার বয়স মাত্র ছিল ২২ বছর, তিনি কি আত্মহত্যা করেছেন নাকি তাকে হত্যা করা হয়েছে, এই বিতর্ক আজ গৌণ। মুখ্য বিষয় হলো এই মৃত্যুর দায় সম্পূর্ণরূপে এই অবৈধ সরকারের। সাদ্দামকে কারাগারে আটক রেখে তার উপার্জনের পথ বন্ধ করে দেওয়া হয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি যখন মিথ্যা মামলায় মাসের পর মাস জেলে আটক থাকেন, তখন সেই পরিবারের বেঁচে থাকাটাই এক মরণপণ সংগ্রাম হয়ে দাঁড়ায়। ক্ষুধা যন্ত্রণা, ভবিষ্যতের অনিশ্চয়তা এবং স্বামীর অনুপস্থিতিতে সামাজিক এবং মানসিক চাপ কানিজ সুবর্ণাকে এমন এক পরিস্থিতিতে ঠেলে দিয়েছে যেখানে মৃত্যুকেই তার কাছে শ্রেয় মনে হয়েছে হয়তো। এটি কোনো সাধারণ আত্মহত্যা নয়, এটি রাষ্ট্রযন্ত্রের দ্বারা সংগঠিত এক ভয়ঙ্কর হত্যাকাণ্ড। সবচেয়ে হৃদয় বিদারক এবং অমানবিক অধ্যায়টি রচিত হয়েছে সাদ্দামের স্ত্রী এবং সন্তানের মৃত্যুর পর।
সাদ্দামের স্ত্রী এবং সন্তানের মৃত্যুর পর তাকে প্যারোলে মুক্তি দেওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলেও প্রশাসনিক জটিলতার নামে তা প্রত্যাখ্যান করা হয়। বাগেরহাট এবং যশোর প্রশাসন একে অপরের দিকে দায় ঠেলে দেয়। শেষ পর্যন্ত সাদ্দামকে জেল গেটেই তার স্ত্রী এবং সন্তানের মৃতদেহ দেখানো হয়। একজন পিতার জন্য এর চেয়ে নিষ্ঠুর আর কিছু হতে পারে না। তিনি তার সন্তানকে প্রথমবারের মতো দেখেছেন, কিন্তু মৃত অবস্থায়। সাদ্দামের পরিবার এবং স্বজনরা চেয়েছিলেন অন্তত শেষবারের মতো সাদ্দাম তার স্ত্রী এবং সন্তানের মুখটা অন্তত দেখুক। প্যারোলে মুক্তির জন্য তারা বাগেরহাট, যশোরের প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেছেন। কিন্তু এই অমানবিক আমলাতন্ত্র এবং প্রতিহিংসা পরায়ণ সরকার বা প্রশাসন তাদের সেই ন্যূনতম মানবিক অধিকারটুকু দেয়নি। বাগেরহাট থেকে যশোর কারাগারের দূরত্ব মাত্র 50 মাইল। এই 50 মাইল পথ পাড়ি দিয়ে লাশ জেল গেটে পৌঁছাতে পেরেছে, কিন্তু প্রশাসনের কাগজ পৌঁছাতে পারে নাই। বাগেরহাটের জেলা প্রশাসক অজুহাত দেখিয়েছেন যে আবেদন যশোরে করতে হবে, আর যশোরের প্রশাসন বলে তারা কোনো কাগজ পাননি। এই যে আমলাতান্ত্রিক পিংপং খেলার আড়ালে লুকিয়ে আছে এক চরম নিষ্ঠুরতা। তারা সাদ্দামকে প্যারোলে মুক্তি দিতে চায়নি, কারণ তারা ভয় পায়। তারা ভয় পায় যে সাদ্দামকে মুক্তি দিলে যে জানাজায় তিনি অংশ নেবেন, সেই জানাজায় জনস্রোত নামবে, তা তাদের অবৈধ ক্ষমতার ভিত্তিকে নাড়িয়ে দিতে পারে। তাই তারা ছুটির দিনের দোহাই দিয়েছে, আইন শৃঙ্খলার অবনতির মিথ্যা আশঙ্কা প্রকাশ করেছে। আজ যখন একজন রাজনৈতিক কর্মীর পরিবার ধ্বংস হয়ে গেল, তখন তথাকথিত মানবাধিকারের ফেরিওয়ালারা মুখে কুলু পেটে বসে আছেন। ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়ে বড় বড় বুলিয়া উড়েছিলেন। তিনি বলেছিলেন বাংলাদেশ নাকি এখন সভ্য হয়ে গেছে, বিশ্ব নাকি বাংলাদেশের কাছ থেকে শিখবে। কিন্তু বাস্তবে আমরা কি দেখছি? আমরা দেখছি তার শাসনামলে একজন বাবার কাঁধে সন্তানের লাশ, একজন স্বামীর কাঁধে স্ত্রীর নিথর দেহ, আর তার হাতে হাত করা। এই কি সেই সভ্যতা যা তিনি বিশ্বকে দেখাতে চেয়েছেন? সাদ্দামের সাথে যে আচরণ করা হয়েছে তা মধ্যযুগীয় বর্বরতাকে হার মানায়। জেল গেটে স্ত্রী এবং সন্তানের লাশ দেখে হাত করা পড়া অবস্থায় সাদ্দাম যখন বুক ফাটা আর্তনাদ করছিলেন, তখন সেই দৃশ্য দেখে পাথরের চোখ থেকেও জল গড়িয়ে পড়ার কথা। কিন্তু এই সরকারের কর্তা ব্যক্তিদের হৃদয়ে কোনো দয়া বা মায়ার স্থান নাই। তারা কেবল প্রতিশোধ নেওয়ায় মত্ত। সাদ্দামের 9 মাসের শিশুটি, যার কোনো রাজনৈতিক পরিচয় ছিল না, সে কেন এই জিঘাংসার শিকার হলো বলুন তো? তার অপরাধ কি ছিল? তার একমাত্র অপরাধ ছিল সে একজন ছাত্রলীগ নেতার সন্তান। এই শিশুটির মৃত্যু কি আপনাদের তথাকথিত বিপ্লবী মনে কোনো দাগ কাটে না? নাকি আসমান আজ বিদীর্ণ হয় না? নাকি আওয়ামী লীগ করে বলেই তাদের জীবনের কোনো মূল্য নেই? আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল নিজেই স্বীকার করেছেন যে হয়রানিমূলক মিথ্যা মামলা এবং মব সন্ত্রাস বর্তমান সরকারের সবচেয়ে দুর্ভাগ্যজনক ঘটনা তার আমলে। তিনি বলছেন, মোট মামলার 56% মিথ্যা। অথচ এই স্বীকারোক্তির পরও সাদ্দামের মতো হাজার হাজার নেতাকর্মী মিথ্যা মামলায় ঢুকছেন, তাদের জামিন দেওয়া হচ্ছে না। এমনকি হত্যা মামলায় অভিযুক্ত না হওয়া সত্ত্বেও সাদ্দামকে আটক রাখা হয়েছে। এটি স্পষ্ট যে বিচার বিভাগ আর স্বাধীন নয়, বরং তা সরকারের আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। জামায়াত শিবির এবং তাদের দোসররা আজ প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে বসে আছে। তা তালিকা ধরে ধরে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর নির্যাতন চালাচ্ছে। সাদ্দামের শ্বশুরের রাজনৈতিক পরিচয় ভিন্ন হওয়ায় তিনি তার মেয়ের উপর মানসিক চাপ প্রয়োগ করেছেন বলে অভিযোগ উঠেছে। এটি প্রমাণ করে যে রাজনীতি আজ পারিবারিক সম্পর্ককেও বিষিয়ে তুলেছে। সাদ্দামের স্ত্রী হয়তো পোস্টপার্টাম ডিপ্রেশনে ভুগছিলেন, কিন্তু তাকে সেই মানসিক সহায়তা দেওয়ার মতো কেউ ছিল না। স্বামী কারাগারে, অভাব অনটন আর অনিশ্চয়তা সব মিলিয়ে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। তথাকথিত সুশীল সমাজ, যারা বাক স্বাধীনতার জন্য দিনরাত চিৎকার করেন, কার্টুন আকার অগ্রাধিকার নিয়ে গলা ফাটান, শাহবাগে জড়ো হন, তারা আজ কোথায়? সাদ্দামের এই ট্র্যাজেডি নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই, কারণ সাদ্দাম তাদের এজেন্ডার অংশ নন। সাদ্দাম একজন দেশপ্রেমিক রাজনৈতিক কর্মী, যিনি দেশের স্বাধীনতার পক্ষে রাজনীতি করেছেন। এটাই কি তার প্রথম এবং প্রধান অপরাধ? হবেও বা, কারণ এই দেশে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের মুরাল ভেঙে জুলাই জাদুঘর উদ্বোধন হয় একই দিনে। আর এই দেশের সুশীলরা আসলে বিদেশি প্রভুদের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত। তারা ডলারের বিনিময়ে দেশের স্বার্থ বিকিয়ে দিতে কুণ্ঠাবোধ করেন না। সাদ্দামের স্ত্রী এবং সন্তানের মৃত্যু নিয়ে তাদের এই নীরবতা প্রমাণ করে যে তাদের মানবতা সিলেক্টিভ। তারা কেবল তাদের স্বার্থের অনুকূলে থাকলেই মানবতার কথা বলেন। কিন্তু মনে রাখবেন, এই নীরবতার বিচার একদিন হবে। সাদ্দামের চোখের জল বৃথা যাবে না। এই অমানবিক আচরণের সাথে জড়িত প্রতিটি ব্যক্তি, প্রতিটি আমলা এবং প্রতিটি নীতি নির্ধারককে একদিন কাঠগড়ায় দাঁড়াতে হবে। আজকের এই অন্ধকার সময়ে সাদ্দামরাই আসলে আমাদের প্রকৃত হিরো। তারা অন্যায়ের কাছে মাথা নত করেনি। তারা জেল জুলুম সহ্য করেও আদর্শ থেকে বিচ্যুত হননি। সাদ্দাম তার স্ত্রী এবং সন্তানকে হারিয়েছেন, কিন্তু তিনি তার বিশ্বাস হারাননি। জেল গেটে সন্তানের লাশ দেখেও তিনি ভেঙে পড়েননি এবং তার এই শোক আজ শক্তিতে পরিণত হয়েছে।
অন্যদিকে ডক্টর ইউনূস এবং তার সহযোগীরা যারা ক্ষমতার মসনদে বসে আছেন তাদের অর্জনটা আসলে শূন্য। তারা দেশকে পিছিয়ে দিয়েছেন, অর্থনীতিকে ধ্বংস করেছেন এবং সমাজকে বিভক্ত করেছেন। তাদের হাতে রক্তের দাগ। সাদ্দামের স্ত্রী এবং সন্তানের রক্ত তাদের হাতে লেগে আছে। তারা যতই পেরোলে মুক্তি আটকাক, যতই মিথ্যা মামলা দিক, সত্যকে কখনো চাপা দেওয়া যায় না। সাদ্দামের চিঠির শেষ লাইনটি, ছেলেকে কোলে নিতে পারলাম না, এটাই কষ্ট। আজ বাংলার প্রতিটি ঘরে ঘরে এই লাইনটি প্রতিধ্বনিত হচ্ছে। এই হাহাকার একদিন আগ্নেয়গিরির মতো বিস্ফোরিত হবেই হবে। আমাদের মনে রাখতে হবে, ইউনূস একদিন পালিয়ে যাবেন, কিন্তু তার দোসররা এই দেশে থাকবে। যারা আজ সাদ্দামের সাথে এই অন্যায় করেছে তাদের তালিকা তৈরি হচ্ছে। 4.5 লক্ষ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, অর্ধ লক্ষ মানুষকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। এই প্রতিটি অন্যায়ের কড়াই গণ্ডায় হিসাব নেওয়া হবে। সাদ্দামের মতো কর্মীদের ত্যাগ বিফলে যাবে না, যায় না। এই শোককে শক্তিতে রূপান্তর করে দেশ ঘুরে দাঁড়াবেই। অবৈধ দখলদার, রাজাকার, মিলিটারি, এনজিও সরকারের পতন অনিবার্য। সেদিন আর বেশি দূরে নয় যেদিন সাদ্দামরা বিজয়ের মালা গলায় দিয়ে বীরের বেশে কারাগার থেকে বের হবে, আর নির্যাতনকারীরা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে। সাদ্দামের নাম লেখা থাকবে স্বর্ণাক্ষরে, আর ইউনূসের নামের পাশে থাকবে শুধুই এক বিশাল শূন্য। কারণ সাদ্দামরাই দেশের হিরো, আর ইউনূসের আছে শুধুই জিরো। সাদ্দামের হাতে লেখা চিঠিতে রয়েছে তার হৃদয় বিদারক কান্না। এই একটি বাক্য একজন পিতার সমস্ত যন্ত্রণা ফুটে উঠেছে। যে সন্তানের জন্মের আগে থেকেই তিনি কারাগারে, সেই সন্তানকে তিনি দেখলেন মৃত অবস্থায়। সাদ্দামরা আজ তাদের দেশপ্রেমের জন্য চরম মূল্য দিচ্ছেন। আর ইউনূসের যে জিরোর কথা বললাম, সেই 3টি জিরো কি? জিরো মানবিকতা, জিরো ন্যায় বিচার, জিরো সভ্যতা। এই সরকারের পতন অনিবার্য, কারণ যে শাসন মানবিকতাকে পদদলিত করে, ইতিহাস তাকে ক্ষমা করে না। সাদ্দামের আত্মত্যাগ বৃথা যাবে না, তার স্ত্রী সন্তানের মৃত্যুর হিসেব নেওয়া হবে। যারা প্রিয় দর্শক, একদিন ধরে সোশ্যাল মিডিয়ায় এই সময়ে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে যে খবরটি, সেটা হলো বাগেরহাট উপজেলা ছাত্রলীগের যে সভাপতি জুয়েল হাসান সাদ্দাম, তার স্ত্রী এবং তার একমাত্র পুত্র সন্তানের যে মৃত্যু, এবং সেই মৃত্যুকে ঘটনা করে যে সমস্ত ঘটনা ঘটেছে, আলোচনা হচ্ছে, সেগুলো খুবই মর্মান্তিক এবং সেটা নিয়ে খুব আলোচনা হচ্ছে। এবং এরই মধ্যে অনেকে এটা নিয়ে কথা বলেছেন। আমি কেবল আমার মতো করে 2-1টা কথা বলতে চাই। প্রথমত কথা হলো যে আপনারা নিশ্চয়ই ঘটনাটা জানেন, তবু আপনাদেরকে একটু বলে নিই। ঘটনাটা ঘটেছে শুক্রবার দিন। জুয়েল হাসান সাদ্দাম বেশ কয়েকদিন ধরেই, এই বছরের বোধহয় এপ্রিল মাস থেকে, 2025-এর এপ্রিল থেকে তিনি কারাগারে আছেন। বাগেরহাটে বাড়ি হলেও উনি আছেন যশোরে যে কারাগার, সেই কারাগারে। এবং সাদ্দামের স্ত্রী, তারও বয়স খুব বেশি না, 22 বছর বয়স দেখলাম পত্রপত্রিকায়, এবং তার একমাত্র সন্তানের বয়স 9 মাস মতো। এই সন্তানের সন্তানকেও উনি দেখেন, জন্মটা উনি দেখেননি। সাদ্দাম তখন জেলে ছিলেন, তখনই এই সন্তানের জন্ম হয়েছে, এরকম শুনেছি আর কি, যা লেখা পড়লাম। এবং কোনোদিন তার সন্তানকে সে কোলেও নিতে পারেনি, কারণ সে জেলেই ছিল। সাদ্দামের স্ত্রী তার সন্তানকে নিয়ে থাকতেন, তার স্বামীর জামিনের জন্য বারবার বিভিন্নভাবে চেষ্টা করেছেন। কোথায় জন্য পড়লাম যে সাদ্দামের স্ত্রী উনি নাকি রুহুল আমিন হাওলাদারের আত্মীয়, ঘনিষ্ঠ আত্মীয়। রুহুল আমিন হাওলাদার মানে জাতীয় পার্টি যিনি নেতা ছিলেন, একসময় মন্ত্রী ছিলেন, তার নাকি ঘনিষ্ঠ আত্মীয়। কোথায় দেখলাম কেউ বলেছেন মেয়ে, কেউ বলেছেন ভাগ্নি, আমি ঠিক জানি না কোনটা, কিছু একটা হবে। যেহেতু রুহুল আমিন হাওলাদারের যদি আর ঘনিষ্ঠ আত্মীয় মেয়ে অথবা ভাগ্নি যাই হন না কেন, নিশ্চয়ই তারা জামিনের জন্য অনেক চেষ্টা করেছেন, কিন্তু জামিন হয়নি। এই মেয়ের ভাইরা বলছেন যে এই মেয়েটি নাকি তার হাজব্যান্ডকে খুব ভালোবাসতো এবং তাকে ছাড়াতে না পেরে হতাশাগ্রস্ত হয়ে তিনি প্রথমে তার নিজের সন্তানকে পানিতে ডুবিয়ে মেরেছেন এবং তারপর নিজে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। খুবই মর্মান্তিক ঘটনা। আমি এই ঘটনায় কিভাবে ব্যাখ্যা করব? আমি কিন্তু মানে মেয়েটাকে দোষী দিই, ভাই তুমি যদি মরতে চাও মরো, বলাটাই তো ইসলামের দৃষ্টিতে তুমি আত্মহত্যা করতে পারো না, পৃথিবীর কোনো আইনেও তুমি আত্মহত্যা করতে পারো না। আত্মহত্যা একটা অপরাধ, কিন্তু তারপরে তুমি তোমার পেইন সহ্য করতে পারোনি, তুমি হয়তো মারা যাও, তুমি তোমার সন্তানটাকে এভাবে কেন মারলো? তুমি সন্তানটাকে হত্যা করেছো। আমার কিন্তু এই মেয়ের প্রতি খুব একটা সমবেদনা আমি প্রকাশ করতে পারছি না, সরি যদি কেউ কিছু মনে করবেন, বাট আমি এই নারীর প্রতি খুব একটা আমার কোনো সমবেদনা নাই। কারণ ওনার একজন শিশুকে সে হত্যা করেছে, তো সে পারে না।
যত পেইনই থাকুক না কেন, যত অভিযোগ থাকবে, আর যদি সে রুহুল আমিন হাওলাদারের আত্মীয় হন অথবা তার স্ত্রী সন্তান হন, কন্যা হন অথবা তার ভাগ্নি হন, যাই হন, তাহলে তো মানে উনি তো এতটা অভাবেও ছিলেন না যে না খেয়ে থাকবেন, তাও তো নয়। তাহলে উনি ওনার সন্তানকে কেন হত্যা করবেন? এই সন্তানের জীবন তো তার জীবন না, এটা সে পারে না, অন্যায় করছে সেটা। যাক, সেটা ব্যাপার না, আমি ওটা নিয়ে আলোচনা করছি না আপাতত। অবশ্যই এটা বড় ব্যাপার, বাট ওটা নিয়ে আমি আলোচনা করছি না। আমি যেটা নিয়ে বলতে চাচ্ছি সেটা হলো, যেটা নিয়ে সবাই এখন আলোচনাও করছেন এবং বলছেন যে এই স্ত্রী এবং সন্তানের মৃত্যুতে তার জানাজায় অংশ নেওয়ার জন্য কেন সাদ্দামকে সুযোগ দেওয়া হলো না? এটা কিন্তু একটা ভ্যালিড পয়েন্ট। কেন পারবে না সুযোগ দেওয়া তাকে? এরলে মুক্তি দেওয়ার এটা বহু নিয়ম আছে, আমরা আগের সরকার আমলে দেখেছি, বিভিন্ন সরকার আমলে দেখেছি। বাবা মা আত্মীয় স্বজন সন্তান মারা গেলে পরে যত বড় আসামি হন না কেন তিনি, তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। প্যারোলে মুক্তি মানে কি, হাত করা পরে তাকে নিয়ে আসা হয়, পুলিশ প্রহরে তিনি আসেন এবং জানাজায় অংশ নেন, দাফন করেন, তারপরে আবার তাকে জেলখানায় নিয়ে যাওয়া হয়। এক্ষেত্রে সাদ্দামকে প্যারোলে মুক্তি দেওয়া হয়নি। নানা রকম কাহিনী বলছে, মানে বাগেরহাটের জেলা প্রশাসক বলছেন যে তার কাছে অ্যাপ্লিকেশন নিয়ে আসছিল, তিনি বলছেন এটা তো আমার এখানে না, আপনাকে যশোর যান, আবার যশোর যে করা এটার সময় সাপেক্ষ ব্যাপার, এই সমস্ত নানা রকম কথাবার্তা বলা হচ্ছে। এগুলো আমার কাছে সবই খেলো অজুহাত মনে হয়। অজুহাতে কেউ মানে এই জেলা প্রশাসক তো সঙ্গে সঙ্গে তাকে মেল করে দিতে পারতেন, টেলিফোনে বলতে পারতেন, কিন্তু তেমন কিছু ব্যাপার না রে ভাই, এক জেলা থেকে আরেক জেলা যেতে কতক্ষণ লাগতো? কিন্তু এখন সবাই নানা ধরনের অজুহাত দিয়ে নিজের গায়ের চামড়া বাঁচানোর চেষ্টা করছে। বিষয়টা যখন নাকি হইচই পড়ে গেছে, তখন তারা ভেবেছেন এটা কিভাবে আমার ঘাট থেকে সরিয়ে আরেকজনের ঘাড়ি চাপানো যায়, অথবা একটা বায়বীয় ঘাড়ি চাপানো যায়। এই ধরনের নানা ধরনের নকশা তারা এখন করবেন এবং করছেন, আগামীতেও করবেন। এটা নিয়ে আজকে আমি দেখলাম যে আজকে মন্ত্রণালয়ে আমাদের যিনি স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত, উনি আবার একই সঙ্গে কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা। তো উনি কৃষি মন্ত্রণালয়ে একটা ব্রিফ করছিলেন, সেখানে একজন সাংবাদিক ওনাকে জিজ্ঞাসা করতে গেলে উনি এই প্রশ্নের উত্তর দিলেন না। বললেন যে এখানে আমি কৃষিতে আছি, আমি কৃষির উত্তর দিব, অন্য কোনো উত্তর দিব না। এটা কেমন কথা? উনি তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। তবে বলে তাহলে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসি, ওইখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যখন এটা নিয়ে আলোচনা হবে তখন আসবেন। মানে আমি এই লোকটার সেন্স দেখে আমি হতবাক হয়ে যাই। উনি আজকে কৃষি মন্ত্রণালয়ে আসছেন, ঠিক আছে, তাহলে আজকে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় কোনো কমেন্ট দরকার হয়, মন্ত্রীর কমেন্ট অথবা উপদেষ্টা বলি, তার যদি কমেন্ট দরকার হয়, তাহলে মানুষ কি করবে? উনাকে যেখানে পাবে সেখানেই তো জিজ্ঞাসা করবে, এটি তো নিয়ম। আমরা তো সাংবাদিকতা করি, সেটাই নিয়ম। তো উনি এখানে বসে ওখানকার কথা বলবেন না কেন? কেন বলবেন না? আবার ওখানে তাহলে ওখানে চলেন না, ওখানেও উনি যাবেন না, ওখানে যেদিন মিটিং হবে সেদিন আলাপ করবেন। তাহলে এই ঘটনা নিয়ে কোনো কমেন্ট আজকে দরকার নাই। প্রশ্ন উঠেছিল, এক সাংবাদিক বলেছিলেন যে এই সাদ্দামকে আপনারা কেন জেলে আটকে রাখছেন? সে ছাত্রলীগ করতো, ঠিক আছে, করতে পারে। ছাত্রলীগ আপনারা নিষিদ্ধ করেছেন, ওকে নিষিদ্ধ করেছেন। তো নিষিদ্ধ করার পর কি সে ছাত্রলীগের কোনো সাংগঠনিক কর্মকাণ্ডে অংশ নিয়েছে? তখন থেকে আটকে রাখছেন কেন আপনার জেলে? উনি কি বললেন, আমরা জেলে কাউকে আটকে রাখি না, একমাত্র ক্রিমিনাল দিয়ে আটকে রাখি। এই কথাটা শুনে আমার কাছে এত হাসি পেল যে উনি এগুলি মানে মানুষের তো একটা সেন্স আছে। উনি মনে করেন কি সবাই বোধহয় ওনার মতো বয়স হয়ে গেছে, সবাই বোধহয় সবকিছু ভুলে গেছে। বেশি দিন আগে না, আমি আপনাকে অল্প কিছুদিন আগের একটা কথা আপনাকে স্মরণ করে দিই। এই মানে গত বছরে 2025 সালে সেপ্টেম্বর মাসে 24শে সেপ্টেম্বর চট্টগ্রাম উনি একটা অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে তিনি বলেছিলেন যে আওয়ামী লীগের কেউ যাতে সহজে জামিন না পায় সে চেষ্টা চলছে। এই স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন। তার মানে আওয়ামী লীগের কেউ হলেই তারা জামিন দেওয়া হবে না। কেন? এটা কোন আইনে আছে ভাই? এটা কোন আইনে আছে? এটা তো আমরা আগের সরকারে, যে সরকার আমরা এত সমালোচনা করছি, ফ্যাসিবাদী সরকার বলেছি, স্বৈরাচারী সরকার বলেছি, তখনও কিন্তু এগুলো দেখিনি। তারা নানা রকম কথা বলেছে, কিন্তু এই ধরনের কথা উচ্চারণ করতে দেখিনি যে বিএনপির কেউ হলেই আর যাতে জামিন না পায় আমরা সেই ব্যবস্থা করছি। হয়তো তাকে কোনো মামলায় আটকানো হতো। আর এখানে আমি যে কথাটা বলতে চাই, এখন আমরা এবার কি দেখেছি, এই গত 24-এর আন্দোলনের পরে কি দেখেছি, যে আওয়ামী লীগের, বিএনপির, এসব বিএনপির, আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের এই সমস্ত লোকদেরকে নানা রকম ছুতা নাতায় নানা রকম অজুহাতে এনে মানে জেলে ঢুকানো হয়েছে। কি এক উদ্ভট মামলা, যে মামলা 25 জন 26 জন মানে আপনার আসামি, হত্যা প্রচেষ্টা মামলা, অথবা যার সঙ্গে তার কোনো সম্পর্কই নেই এরকম লোককে মামলা, এবিএম খায়রুল হককে যার তারপরে হত্যা মামলায় আটক করা হয়েছে। একজন বয়স্ক লোক,
তাহলে জেলে আটকা এবিএম খালেদা সমালোচনা আমি মানে অনেক করতে পারি, কিন্তু যে কাজের জন্য তার সমালোচনা করব, আপনি তাকে সেই কাজের অপরাধে মামলা করেন, তারপরে তাকে আপনি আটকান, তারপরে আইনজীবী তাকে জামিন দেয়, জামিন পাইলে জামিন পাবে, কিন্তু যাতে এরা জামিন না পায় এই জন্য তাদেরকে আটকানো হয় হত্যা মামলায়, যে হত্যার সঙ্গে তার হয়তো দূরতম কোনো সম্পর্ক নেই। মানে আটকে রাখতে হবে। এই যে আটকে রাখা, এটা কি আইনের শাসন? আমাদের এই সরকারের অন্তর্বর্তী সরকার যারা এসেছিলেন সংস্কার করবেন, আপনারা তো অনেক সংস্কার করবেন, আপনি তো নিজেদেরই সংস্কার করতে পারেন নাই, পারছেন? আপনারা তো স্বৈরাচারী নিয়মে সরকার চালাচ্ছেন। যে সরকার নিজেরা স্বৈরাচারী নিয়মে চালায় তারা কি সংস্কার করবে? আপনারা একজন যেমন আনিস আলমগীরের মতো সাংবাদিক রে আপনারা আটকে রাখছেন, কেন আটকে রাখছেন? সন্ত্রাস বিরোধী অপরাধ, সে সন্ত্রাসের কি করছে রে ভাই? তাকে যে আপনি আটকে, তার জামিন হচ্ছে না, একাধিকবার তার জামিনের আবেদন করা হয়েছে, আদালত তাকে জামিন দিচ্ছে না। কি কারণে দিচ্ছেন না বলেন, ব্যাখ্যা করেন শুনি। যুক্তিগ্রাহ্য কোনো কারণ আছে? কোনো কারণ নেই, দেখো না, জেলে বসে মরো। এই যে মানসিকতা,